আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ। তিনি আরো বলেন, এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি হয় না, এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় দুর্নীতিকে এতটা সরলীকরণ করার কোনো সুযোগ কি রয়েছে? সমসাময়িক বেশ কিছু ঘটনা দেশ জুড়ে যে তোলপাড় সৃষ্টি করেছে, তারপর কি আমরা দুর্নীতিকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখব, নাকি দুর্নীতির বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নেব? প্রিয় দর্শক, মোটা দাগে এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতি কি লক্ষ্যভ্রষ্ট। আর আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা। সেই সঙ্গে আরও আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনারা বলছেন করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ, কিন্তু আমরা যদি সমসাময়িক কিছু ঘটনা দেখি, যে বেনজির, আজিজ, আনার, আপনাদের কি বার্তা দিয়ে গেল? এরপর আসলে দুর্নীতিকে আপনারা কতটা সরলীকরণ করতে পারেন, নাকি আপনারা বিস্তার রোধে পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা। আসলে যে টপিক্সটা আপনি নির্ধারণ করেছেন, এটা বর্তমান সময় আসলে একটা উপযুক্ত টপিক্স। কিন্তু বিষয় হলো যে বর্তমান সময়ে আমাদের মাননীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে আপনি যে বক্তব্য দিয়েছেন, আসলে এই দৃষ্টিভঙ্গিটা যেন বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তার নির্ধারিত আছে। রাজনীতিভাবে আমি আমার মতো করে বলবো, মাননীয় সাধারণ সম্পাদক তার মতো করে বলবে, কিন্তু মূলত আমরা কেউই এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মানসিকতা আমাদের নেই। তারপরও বর্তমান সময়ে কয়েকজন ব্যক্তি নিয়ে যে দুর্নীতির কথা, এবং উচ্চ পর্যায়ে বিভিন্ন পদে তারা ছিলেন, এই দুর্নীতিতে তাদের কথা আসছে। কিন্তু আমি মনে করি বর্তমান সময় মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কোনো নীতিগত সিদ্ধান্ত এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কখনো কোনো সিদ্ধান্ত ছিল না। আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যতটুকু জানি যে কখনো উনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। কিন্তু এই বিষয়টা হলো, ইচ্ছা করলেই সমস্ত এই 17 কোটি দেশের মানুষের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা বা অন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন পর্যায়ে যারা, সমস্ত ইচ্ছা করলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। হয়তো আমাদের বিভিন্ন রকম সংস্থার দুর্বলতা থাকতে পারে, বা পদ্ধতিগত দুর্বলতা থাকতে পারে, বা আমাদের প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই সময় কারণে ইচ্ছা করলেই সমস্ত দুর্নীতি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সুতরাং যখন আমাদের নলেজে আসে, বা এই বিষয়টা যখন সরকারের নলেজে আসে, বা প্রশাসনিক যারা এই সমস্ত বিষয়ে চিন্তা চেতনা করেন, বা দুদক বা উন্নয়ন সংস্থা, তখন এই বিষয়টা খুব আলোড়ন পড়ে যায় এবং তখনই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয় না, এটা কিন্তু সঠিক না। হয়তো পদ্ধতিগত কারণে বা এক একজনে এক এক রকম ভাবে যে এটা এরকম করে হওয়া উচিত ছিল। যেমন পুলিশ প্রশাসন একরকম ভাবে, আমরা আইনজীবী হিসাবে একরকম ভাবি, আমাদের সম্মানিত বিচারকের একরকম ভাবে। সুতরাং সবার ভাবনা কিন্তু একই রকম না, কিন্তু বিচার হোক এটা কিন্তু সর্বমহলই এরা চায়। সুতরাং সেই প্রক্রিয়া কী হবে এটা কিন্তু মানে সবার একই রকম দৃষ্টিভঙ্গি না, একই রকম প্রশাসনিক একরকম বিষয়। যেমন আমি যে দুর্নীতি করি, ইচ্ছা করি প্রশাসনিক আমার দুর্নীতির বিষয়টা আমার কনফার্ম না হয় আমার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমার তো মৌলিক অধিকার থাকে। সুতরাং এরকম অনেক সময় অনেকে সুযোগ পেয়ে যায়, যে সুযোগের বলে এখন অনেক আমরা শুনতে পাচ্ছি যে বেঞ্জি সাহেব চলে গেছে। এই দুর্বলতা তো প্রশাসনিক কারণে বা বিভিন্ন কারণে থেকেই থাকে। এই জন্য অনেক কিছু কন্ট্রোল করা যায় না। কিন্তু বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো ধরনের মানসিকতা, আমি দীর্ঘদিন রাজনীতি করি, কখনো আমি তা। আপনারা বলছেন আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু বেনজির আহমেদের সমসাময়িক সময়ে যেই দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে, তার যে সাম্রাজ্যের কথা গণমাধ্যমে বলাতে আমরা জানতে পেরেছি, সেখানে কিন্তু বিরোধী দল অভিযোগ করছে যে আপনারা এই বেনজিরকে লালন পালন করেছেন। এখন পলিটিক্যাল ভাবে তো ওনারা বলবেনি, কিন্তু বেনজিরের যে সমস্ত অভিযোগ আসছে, আমি বিশ্বাস করি তার সমস্ত অভিযোগে পুরা নখদর্পণে নিয়ে সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, এবং ব্যবস্থা গ্রহণ করবে সেই ভয় সম্ভবত উনি বাংলাদেশ থেকে চলে গেছেন। এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু আমার মনে হয় যে সহযোগিতায় তিনি দেশ ত্যাগ করতে পারলেন, সেটা তো আমার জানার বিষয়, আমার জানা কথা না, আমার এই পরে জানা কথা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি সেই ভয়, উনি দেশ ত্যাগ করেছেন এ কথা আমরা শুনতে পাচ্ছি পত্রপত্রিকা, টেলিভিশনে, এবং এটা কেউ ডিফার করছে না। যদিও মানে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কনফার্ম ধারণা দেওয়া হয় না যে কোথায় গেছে, কিন্তু আমার মনে হয় যে উনি বুঝতে পারছেন যে ওনার বিচার হবে, এবং বিচার যখন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, যখন বেনজির আহমেদের মানে তদন্ত শুরু হলো, তখনই তো অনেকে আশঙ্কা করেছিল যে তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে। এমন আশঙ্কা কি আপনাদের মধ্যে আসেনি? না, এরকম ধরনের বাংলাদেশে কখন কি দেশ ত্যাগ করবে, কোন দুর্নীতির জন্য, এখন ওনার বিরুদ্ধে যে নিউজটা এসেছে এটা তো আমরা মোস্ট প্রবলি এপ্রিল মাসে মাঝামাঝি আমরা শুনেছি। এখন কথা হলো এইটা
প্রমাণ করার বিষয় হলো সরকারের নির্দেশ সংস্থা, দুদক বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, কিন্তু সেটা কতদূর কী করছে সেটা আমাদের লেভেলে বা আমরা আইনজীবী লেভেলে সাধারণ মানুষের জানার কথা না। কিন্তু আমরা তো আর বুঝি নাই যে ওনার দুর্নীতি পর্যায়টা কী পর্যায়ে। এখন পত্রপত্রিকায় দেখছি, বিভিন্ন মিডিয়ায় দেখছি, বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছি যে উনি অনেক দুর্নীতি করেছেন। তা আমি মনে করি এই সমস্ত দুর্নীতি যদি তদন্ত রিপোর্ট সঠিক হয়ে থাকে এবং যেভাবে আসছে এরা একেবারে যে অবিশ্বাস্য তাও কিন্তু না, অনেক বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। সুতরাং আমি মনে করি এটার বিচার হবে এবং উনি বাংলা বিশ্বের যেখানে থাকুক এটা বিচারের প্রক্রিয়া অংশ হিসেবে বিচার হবে আমার বিশ্বাস আছে। বিচারের প্রক্রিয়া না হয়ে চললো, কিন্তু যদি বেনজির আসলেই আর দেশে না ফেরেন তাহলে তাকে শাস্তির মুখোমুখি কে করবে বা কিভাবে করবে? সে শাস্তি বিদেশে যারা পালিয়ে যায় সেই ধরনের তাদের ফিরিয়ে আনার বিভিন্ন প্রক্রিয়া আছে। এটা বিভিন্ন দেশের সাথে বঙ্গবন্ধুর খুনিকেও তো আপনারা ফিরিয়ে আনতে পারেন না, সব দেশে না, বিভিন্ন দেশে আমাদের সাথে যে সমস্ত দেশের চুক্তি আছে সেই সমস্ত ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে এবং বিভিন্ন রকম সেটা আইনগত প্রক্রিয়া, সেটা এই টপিক্সে বা এই টকশোতে আমি বলতে চাই না, কিন্তু অনেক রকম প্রক্রিয়া আছে অনেক আসামিকে ফিরিয়ে আনার এবং সেই ধরনের বিভিন্ন ট্রিটি বাংলাদেশের সাথে অনেক সরকারের আছে, অনেক দেশের আছে এবং আরও অনেক প্রক্রিয়া আছে। কোন দেশের রয়েছে এরকম? না, এরকম অনেক বিশেষ দু একটা দেশে না, কিন্তু সব দেশের সাথে আছে। কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু আমি এখানে আলোচনা করছি না, কেন পুলিশের প্রক্রিয়া, দুদকের সরকারের প্রক্রিয়া, এটা সরকার এখানে কোন মেথড অ্যাপ্লাই করবে সেটা এই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই না যে কে প্রক্রিয়া ফিরিয়ে আনা যায়। একদিকে আপনাদের দায়িত্বশীল মন্ত্রীরাই বলছে বেনজিরের অবস্থান তারা জানে না, বেনজির কোথায় আছে জানে না, বেনজির দেশ ত্যাগ করেছে কিনা জানে না। তারপর আপনি বিশ্বাস রাখতে চাইছেন যে বেনজিরের সাজা হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব? যদি আমি মনে করি যে বর্তমান সরকার যদি তার সাজার তদন্তপূর্বক সাজার ব্যবস্থা গ্রহণ করে, তার সরকার তাকে ফিরিয়ে আনার ক্ষমতাও রাখে, আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। জনাব জাকারিয়া কাজল, যেমনটি আসলে ওবায়দুল কাদের বলেছেন যে সব দেশেই দুর্নীতি হয়, এ কথা মেনে নিয়ে কি আমরা নিজেদের সান্ত্বনা দেব নাকি দুর্নীতির মূল উৎপাটনের জন্য আমরা পদক্ষেপ নেব? শুনেন, পৃথিবীর সব দেশেই দুর্নীতি হয়, অধিকাংশ দেশই দুর্নীতি, কিন্তু দুর্নীতি নিয়ে কোনো দেশের দায়িত্বশীলরা এরকম বাগাড়ম্বর করে না, যেটা উনি বলেছেন যে করাপশন ইজ ওয়ে অফ লাইফ। তার মানে কি, উনি এই করাপশন, যারা করাপ্ট তাদের উৎসাহ দিচ্ছেন যে করাপশন করলে কিছু হবে না। এটি হচ্ছে আওয়ামী লীগের দ্য প্রবলেম। দিস ইজ দ্য প্রবলেম। তারা মুখে বলবে জিরো টলারেন্স, আবার এদিকে বলবে ওয়ে অফ লাইফ, যেটাকে হালাল করতেছে দুর্নীতি। হোয়াট ডাজ ইট মিন? একটা লোক যখন শুনবে যে একজন দায়িত্বশীল মন্ত্রী বলতেছেন করাপশন ইজ ওয়ে অফ লাইফ, তো দ্যাট উইল এনকারেজ কারাপশন, তাই না? আপনার প্রধানমন্ত্রী বা সরকার মুখে বলবে যে জিরো টলারেন্স, এদিকে আবার হালাল করবেন যে করাপশন ইজ ওয়ে অফ লাইফ। উনি তো অনেক কথা বললেন বেনজির নিয়ে। এই বেনজিরে এই সরকার শুদ্ধাচার পুরস্কার দেয় নাই। এই বেনজির পুলিশ পদক পেয়েছে, তিনি পুলিশ পদক পেয়েছে। এই বেনজির সরকারি চাকরিতে থেকে কীভাবে বোট ক্লাবের মতো একটা প্রাইভেট ক্লাবের প্রেসিডেন্ট হয়? তখন কি সরকার চোখে ঠুলি পড়েছিল? এগুলি হলো বলার জন্য বলা। যে সরকার একটা বঙ্গবন্ধুর খুনিদের মতো সিরিয়াসদের আনতে পারে না, সে বেনজিরে নিয়ে আসবে দেশে। বেনজির বৈধভাবে বিদেশ গেছে, আই এগ্রি, তার নিষেধাজ্ঞা ছিল না, সে বৈধভাবে গেছে। হাউ কাম এ হোম মিনিস্টার ক্যান সে যে আমি জানি না উনি কোথায়? বেনজির ইমিগ্রেশন দিয়ে পার হচ্ছে না, ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন কার আন্ডারে? হোম মিনিস্ট্রি আন্ডারে। উনি বলে দিলেন আমি জানি না। আওয়ামী লীগেরদের এই যে দায় এড়ানো কথাবার্তা, মানুষের আওয়ামী লীগেরা মনে করে যে দেশের মানুষ কিছু বোঝে না, তো নিজেরা যে গাধার মতো কথা বলে, আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, এটা তারা বিবেচনা আনে না। ইমিগ্রেশন আপনার আন্ডারে, আপনি জানেন না 4 তারিখে বেনজির ইয়েতে চলে গেছে, তাই না? এগুলি বলে লাভ নেই। এগুলি হচ্ছে কি, পাবলিক পারসেপশন আছে। এই সরকারের প্রতি পাবলিক একটা আস্থা ছিল, ভরসা ছিল, সেই ভরসাটা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। উনি যেগুলি বললেন এগুলি তো কেতাবি কথা। বাস্তবতাটা কি? দেশে কোনো মানে আমি যদি বলি যে বেনজির এরকম খোঁজেন না, আর কত বেনজির বের হবে, চাকরি যাক কত বেনজির বের হবে, তো এগুলি মুখে বলে। আর আজকে মাশাল্লাহ ওবায়দুল কাদের সাহেব তো বলেই দিলেন করাপশন ইজ ওয়ে অফ লাইফ। তো নিজেরা যা করছেন সেটাই উনি সরল মনে বলে দিয়েছেন, এর বাইরে আর আমি কি বলবো? বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি জনাব জাকারিয়া কাজল, কিন্তু আমরা গতকাল যেমনটি দেখলাম যে পাসপোর্ট তৈরি করতে যেও তিনি নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। তিনি সরকারি চাকরিজীবী হয়েও কিন্তু বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট করেছেন, সেটি আসলে কিভাবে সম্ভব হলো? এই পাসপোর্টটা কার আন্ডারে? এটা তো হোম মিনিস্ট্রির আন্ডারে। পাসপোর্ট দেয় কে? পাসপোর্ট তো বিএনপি দেয় না বা জামাত দেয় না, পাসপোর্ট তো সরকারি দেয়। তো সর্ষের মধ্যে যদি ভূত থাকে, আপনি সেই ভূত তাড়াবেন কি? সেই সর্ষেতে ভূত তাড়াবেন কীভাবে? আওয়ামী লীগ সরকারকে তাদের সর্ষের ভূতটা তাড়াতে হবে। পাসপোর্ট কে দিছে? অন্য কেউ দিছে? এই গভর্নমেন্টই তো দিছে, হোম মিনিস্ট্রি দিছে। ইমিগ্রেশন, পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন কার আন্ডারে? তো তারা যখন বেনজিরের মতো একজন, হ্যাঁ এমনি একজন
নর্মাল লোক ভুয়া পাসপোর্ট টাসপোর্ট করতে পারে। বেনজিরের মতো একজন হাই প্রোফাইল লোক যখন এরকম পাসপোর্ট করে, ডু ইউ থিঙ্ক যে সরকারের সংশ্লিষ্টরা এটা জানে না? একজন সাধারণ নাগরিককে যখন পাসপোর্ট মানে করার প্রক্রিয়া শুরু হয়, তাকে কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, সেখানে পুলিশ ভেরিফিকেশনও লাগে। না, বেনজিরের মতো একজন হাই প্রোফাইল লোকের পাসপোর্ট ইস্যু হচ্ছে, এটা জানে না। এইগুলি শুনেন, এইসব জিনিস যত বলবে ততই তাদের দুর্বলতা বেরোয় আসছে। সরকারের মধ্যে যে সমস্যা আছে, তাদের নিজেদের কথাবার্তা এটা বেরিয়ে আসছে। এতদিন বলছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এখন বলতেছেন কারাপশন ইজ ওয়ে অফ লাইফ। তবে ইউ আর এনকারেজিং কারাপশন। আপনি এতদিন যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে টাকা পাচার ইত্যাদি, মানি লন্ডারিং, সব আপনারা স্বীকার করে নিচ্ছেন। দলের সাধারণ সম্পাদক মানে একটা দায়িত্বশীল। হাউ কাম হিসেবে যে কারাপশন ইজ ওয়ে অফ লাইফ? আই আন্ডারস্ট্যান্ড। ওবায়দুল কাদের আরো একটি কথা বলেছে যে বেনজির আজিজকে আমরা বানাইনি, তারা তাদের মেধা যোগ্যতা অনুযায়ী হয়েছে। হ্যাঁ, কি বানায়নি তারা? কারাপ্ট বানায়নি নাকি মানে পদোন্নতি দেয়নি? কোনটা? মেধাযোগ্যতার প্রমাণ তো আমরা দেখছি। এই যদি ওবায়দুল কাদেরের মতে মেধাযোগ্যতা হয়, আল্লাহ মাফ করুক, এরকম মেধাযোগ্যতা যাতে বাংলাদেশে কারো আর না থাকে। এই সকল বিষয় নিয়ে আপনারা কতটা ভাবছেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা? সর্ষের ভেতরের ভূত যেটি জাকারিয়া কাজল বলছিল, সেটি কে তাড়াবে? আসলে এই পাসপোর্ট নিয়ে যদি বেনজির সাহেবের এই বিষয়ে আমরা টেলিভিশন পত্র বই দেখেছি, যদি পাসপোর্ট নিয়ে এই ধরনের ঘটনা হয়ে থাকে, এটাও মারাত্মক অপরাধ। এটা তো ধরেন আমি সরকার যেহেতু পত্রপত্রিকা দেখছি, আমি বলি যখন পত্রপত্রিকা দেখছি এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমি বলছি, এটা রেডিও টেলিভিশন দেখছি, কিন্তু সরকার এ ব্যাপারে কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি যে আসলে কি সে এই বিয়ন্ড এই মানে ওনার যে স্ট্যাটাসের বাইরে অন্য পাসপোর্ট করছে, এটা আমার পত্র। কিন্তু যদি এটা করে থাকে অবশ্যই শুধু করেনি, তিনি কিন্তু 3-3 বার রিনিউ পর্যন্ত করেছেন। এই যে ঘটনা আমিও শুনেছি, আমিও কিন্তু এইগুলো শুনছি, কিন্তু এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এটা মারাত্মক অপরাধ, এটা কোনো ক্ষমার অযোগ্য অপরাধ। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে, আমি এখান থেকে বলছি, এই ব্যাপার যদি এরকম যদি মারাত্মক অপরাধ হয়ে থাকে, তাহলে বেনজিরের যে নজিরবিহীন দুর্নীতির তথ্যগুলো আসলো, দীর্ঘদিন যে অনিয়মের তথ্যগুলো আসলো, সেগুলো কি নগণ্য অপরাধ? না, এখন কথা হলো এই অপরাধের নিউজটা তো আমরা এখন পাচ্ছি। উনি যখন এক্সিস্টিং ওই চেয়ারে বসা ছিলেন বা এর আগে র্যাবিট, এই সমস্ত নিউজ আমরা দেখি নাই। এখন পত্রপত্রিকা বিরোধী পক্ষ তো অভিযোগ করছে যে বেনজিরের সম্পর্কে আপনারা সবসময় ওয়াকিবহালি ছিলেন। না, এরকম বাংলাদেশে এই 17 কোটি মানুষের মধ্যে বিভিন্ন পদবি হোল্ড করার মতো আমার সমস্ত নিউজ, আমি যদি দুর্নীতি করি আমার সমস্ত নিউজ সবার জানার কথা না। ঠিক এইরকম অনেকের ব্যাপারে হয়তো আছে। এখন এই ব্যাপারে যখন দানাদানি হয়ে গেছে, পত্রপত্রিকা আসছে, উনি ভেবেছে যে আমার রক্ষা নেই, উনি সেই জন্য হয়তো পালিয়ে গেছেন। আর এখন যে পাসপোর্টের বিষয় যদি এরকম হয়ে থাকে, এটা মারাত্মক অপরাধ, এটা প্রতিকারবিহীনভাবে যাবে না বলে আমি বিশ্বাস করি। এবং যে করাপশন ওয়ে অফ লাইফ, হয়তো ওবায়দুল কাদের ভাই এই বিষয়টা ওর ওয়ে অফ লাইফের কথা, সবার মানে ব্যাপক, কিন্তু এটা কোনো সিলেবাস না, ব্যাপক স্লোগান না, হয়তো ওনার ওয়ে অফ লাইফ এটা হতে পারে। কিন্তু ওবায়দুল কাদের ওয়ে অফ লাইফ না, ওয়ে থাকে না, যাদের সম্বন্ধে উনি বলছেন, আমি ওনার সঙ্গে বলছি, কথা অনুযায়ী করাপশন ওয়ে অফ লাইফ হতে পারে না। উনি সার্বিকভাবে অনেক লোক করাপশন করছে, ওদের লাইফটা এরকম, সেইভাবে হয়তো বলছেন। কিন্তু কথা হলো যে করাপশনটাকে কেউই সাপোর্ট করবে না, হয়তো সরকারি দল বা বিরোধী দল বা একজন জানার মানুষ কোনোভাবেই করাপশন সাপোর্ট করতে পারে। যেটা করাপশন, সবাই বাংলাদেশে করাপশন বলতে কী বুঝায়, বিশ্বের করাপশন সবাই মোটামুটি কম বেশি জানে, হয়তো কেউ কম জানে বেশি, কিন্তু করাপশনকে কেউ সাপোর্ট করে। কিন্তু বেনজির সম্পর্কে যে সমস্ত নিউজ আসছে, এরা যদি 10% সত্য হয়, তাও তার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমার বিশ্বাস যে বর্তমান সরকার এই মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে, এবং ব্যবস্থা গ্রহণ করলে ওনাকে ব্যাক করার ক্ষমতা সরকার রাখে, এই বিশ্বাস আমি করি। সেই বিশ্বাসকে আপনিও রাখতে পারেন? এটা হচ্ছে বলার জন্য বলা। আরে ভাই, বঙ্গবন্ধুর খুনিদের মতো জঘন্য অপরাধীদের দেশে আনতে পারে এই সরকার। কাকে দেশে আনতে পারছে উনি বিশ্বাস করলেন? তারেক রহমানকে আনতে পারছে সাজাপ্রাপ্ত? একটা উদাহরণ দেখান তো আনতে পারছে? সম্প্রতি বলেছে যে তারেক রহমানকে দেশের সাজা নিশ্চিত করা হবে বলেছেন, কিন্তু ওনারা কি এক্সিকিউট করতে পারছেন? একটা এটা উনি টক শোতে বলার জন্য, দল করে বলার জন্য বলতেছেন। আমাকে একটা দেখান তো যে আমি আপনার করাপশনের জন্য একটা কেউকে দেশে আনতে পারছে এই সরকারের কোনো উদাহরণ আছে? ভাই, যারে আপনি শুদ্ধাচার পুরস্কার দেন, 5 বার পদক দেন, দেশ থেকে বেরোয়ার সুযোগ করে দেন, ব্যাংকে থেকে টাকা তোলার সুযোগ করে দেন, তারে আপনি ফিরে আনবেন? দেশের মানুষ কি ললিপপ খায় নাকি? এসব বলার জন্য বলে লাভ নেই, এগুলি বলার জন্য লাভ নেই। শুনেন, মানে ওই যে বললাম না, সর্ষের মধ্যে ভূত, কাজে এই ভূত তাড়ানো যাবে না, এই ভূত নিয়ে আমাদের বসবাস করতে হবে। তাহলে সমাধান কি জনাব জাকারিয়া? কোনো সমাধান নেই। যতদিন এই জাতীয় মন্ত্রীরা থাকবে, এই জাতীয় কথাবার্তা বলার লোক থাকবে, এই জাতীয় নেতা থাকবে, ততদিন আমাদের কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। আমি খুব হতাশার থেকে কথাটা বলছি, কারণ হাউ কাম এ পারসন সে যে করাপশন ইজ ওয়ে অফ লাইফ, একটা দায়িত্বশীল লোক,
মানে আমি এই কথাটা আমি আগে পরে যাইনি, কিন্তু আপনার কোটটা, করাপশন পৃথিবী অনেক দেশই হয়, অধিকাংশ দেশে, কিন্তু সেই সমস্ত দেশে করাপশনের বিচার হয় এবং সেই সমস্ত দেশে পৃষ্ঠপোষকতা পায় না করাপরা। তো আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে বোধহয় পৃষ্ঠপোষকতা পায়। এই যে ক্যাসিনো নিয়ে এত হাইকর, 2-4 জন ছাড়া কার কী হয়েছে, তাই না? এই সরকার একটা ভালো নজির স্থাপন করতে চাচ্ছিল যে দলের লোক হলেও তারা শাস্তি দেওয়ার বিধান রেখেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যে 2টা উদাহরণ সৃষ্টি হলো, বেনজির এবং আজিজ, এখানে তো আমার মনে হয় না যে সরকারের মানে আর কিছু, হ্যাঁ এখন তারা বলছে যে আমরা তো বিচার করছি। কখন করছেন? এবং বিচার তো হচ্ছে না, এখন তদন্ত হচ্ছে। 6 তারিখে বেনজির সাহেবের আসার কথা, যদিও আমি নিশ্চিত যে তিনি আসবেন না। তিনি মানে এতটা জনাব জাকারিয়া কাজল, সেই সঙ্গে কিন্তু এমপি আমি আরেকটা আনার উদাহরণ, হত্যার আমি আপনাকে পরপরই কিন্তু নেপথ্যে চোরা কারবারির অভিযোগ এসেছে। বেনজির প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। এই 3-4 দিন আগে গোপালগঞ্জে বেনজির যাদের জমি দখল করেছিলেন, সেই ভদ্রলোকরা একটা বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিল, 2-3 দিন আগের ঘটনা। ওইখানকার পুলিশের ফাঁড়ির ইনচার্জ গিয়ে তাদের পিটিয়েছে 2-3 দিন আগে। ওই যে বেটা এই যে পিটালো, ওই পুলিশের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমি নেওয়ার খবর শুনি। তার মানে কি? তার মানে বেনজিরের ভূত এখনও আছে, এবং ওই যেহেতু তারা বেনজিরের বিরুদ্ধে ইন্টারভিউ দিয়েছিল জমি দখলে, তাদের গিয়ে পুলিশ পিটিয়েছে, সেটার বিরুদ্ধে তো কই হোম তাহলে এখনো বেনজিরকে পৃষ্ঠপোষকতা কে দিচ্ছে? আমি তো উদাহরণটাই দিলাম যে পুলিশ পিটিয়েছে, সেই পুলিশের বিরুদ্ধে তো আমি আজ পর্যন্ত শুনি নেই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে কি? somehow rather he is getting the blessings of অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, এই বিষয়ে কি বলবেন? এখন বেনজির কার কাছ থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে? আসলে এই যে কিছু কিছু ঘটনা বিচ্ছিন্ন সমস্ত বিষয় তো আমরা বলতে পারবো না, আমি তো সেই পর্যায়ে সেই জায়গায় কাজ করি না। আমি পত্রপত্রিকায়, টেলিভিশনে বা টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি মনে করি যে সমস্ত ঘটনা আমরা দেখছি বা শুনছি, যে যদি সত্যি হয় এটা অবশ্যই অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে অনেকগুলো বিষয় আমাদের এইরকমভাবে ভার্বাল বা টেলিভিশন বা পত্রপত্রিকায় যোগাযোগ মাধ্যমে দেখলেই কিন্তু সেটার উপর সম্পূর্ণ আস্থা রেখে কথা বলা যাবে না। আরে ভাই, টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, আমাকে মারছে, আপনি আস্থা রাখতে পারেন না, এইটাই হচ্ছে আমার শেষ করে না আস্থা। আমি আমার মতো করে বলবো, আমি যদি বিঙে আওয়ামী লীগের হই এবং আমি আমার মতো ভাষা কথা বলবো, আবার আওয়ামী লীগের এন্ট্রি সে আর একরকম কথা বলবে, বা বেনজিরের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয় সে তার মতো কথা বলবে। কিন্তু তার উপর 100% আস্থা তো ইচ্ছা করে রাখা যাবে না, কারণ আইন বিচার সংস্থা যদি প্রমাণ না হয় যে এই ব্যক্তি এই কথাগুলো বলছে। আপনি গণমাধ্যমের তথ্যের উপর আস্থা রাখতে পারছেন না, কিন্তু বেনজিরের নজিরবিহীন দুর্নীতি গণমাধ্যমে অনুসন্ধান করে আস্থা রাখে, কিন্তু গণমাধ্যম তো বিচার করার ক্ষমতা রাখে না। গণমাধ্যম আমাদের চোখের সামনে তুলে ধরেছে, কিন্তু এটা যখন একটা সর্বোচ্চ বিচারক সংস্থা কর্তৃক নির্ধারিত না হয় যে এই কথাগুলো বলছে, অপরাধ করছে, এর আগে তো আপনি আমার মতো করে আমি বল, আমি যদি সরকারি দলের টেলিভিশন হই তা আমি তো আমার মতো করে ইউজ করবো। আমি যদি, সুতরাং এই বিষয়ের উপর আস্থা রেখে সব সমাধান হবে না। কোনো বিচারিক যদি আপনি কোনো বিচারিক আদালত বা কোনো প্রশাসনিক সংস্থা যারা বিচার নিয়ে কাজ করে তাদের কর্তৃক সিদ্ধান্ত হওয়ার আগে আপনি ইচ্ছা করলেই তার পক্ষে বিপক্ষে। আমি যে উদাহরণটা দিলাম, বেনজিরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য পুলিশ গিয়ে পিটিয়েছে তাদের, এইখানে বিচারক আদালতের এইসব কি আসছে? এটা তো মানে গরুরে নদীতে ফালানোর মতো কথা। যে পুলিশ বেনজিরের বিরুদ্ধে সাক্ষী যারা দিল তাদের পেটালো, সে পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? এটা তো প্রশাসনিক ব্যবস্থা, এটা তো আর বিচার টিচার না, তাই না? বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এসেছি। প্রদর্শক, দেশ সন্ধানের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে রাজনীতি কি লক্ষ্যভ্রষ্ট, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, একজন জনপ্রতিনিধি সম্প্রতি খুন হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, এবং নেপথ্যে বেরিয়ে এলো চোরা কারবারির অভিযোগ। তাহলে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে কারা? শুনেন, তার এই ব্যাপারে যখন প্রস্তুত ছিল তখন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকই বলেছিলেন যে উনি কি করেন আমরা তো জানি না, আমরা ওনার জনপ্রিয়তা দেখে নমিনেশন দিয়েছে, 3 বার উনি জিতেছেন। এই কথাটাও কি মানে স্টুপিডিক একটা স্টেটমেন্ট। এই লোকটা একসময় চরমপন্থের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, এই লোকটা বহু অপকর্মের সঙ্গে জড়িত, চোরা কারবারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ছিল। সেই লোককে নমিনেশন দিয়েছে, আওয়ামী লীগ জানে না যে এই লোক ধোয়া তুলসী পাতা। তো কি বলবো, আওয়ামী লীগের একটা দলের পক্ষ থেকে যখন এগুলি কথা বলে তখন মানে নিজের কাছেই খুব ঘৃণা লাগে নিজেকে, যে কোন দেশে বাস করছি। এই যে লোকটা যে কোনো হত্যাই নিন্দার, কিন্তু মানুষের এই লোক কতজনকে হত্যা করেছে। কিছুদিন আগে নিউজ দেখলেন একটা কলেজ ছাত্রকে খুন করে এই লোক চোখ তুলে নিয়েছিল
ওই ছাত্র মা বলেছিল আমার বাচ্চাটাকে মাল্লা, চোখটা কেন তুলে নিয়ে। আই এম নট সাপোর্টিং দ্য কিলিং অফ আনার, বাট উনি কি ছিলেন? প্রত্যেকটা মানুষকে কিন্তু তার পাপের ফল ভোগ করতে হয়। এখন দল হিসাবে আওয়ামী লীগের কাছে আমাদের প্রত্যাশা ছিল একটা এত পুরনো দল, স্বাধীনতা যুদ্ধে যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই দলটা কি এত দেউলিয়ার মধ্যে পড়ে গেছে যে এইসব চোরা কারবারি, মানুষ খুনি, এদের নমিনেশন দিতে হবে কেন? আওয়ামী লীগে কি ভালো রাজনীতিবিদ নাই? দুঃখজনকভাবে ভালো যারা আওয়ামী লীগে, তারা এখন আর কোথাও নেই। আওয়ামী লীগ যখন হাইব্রিড, তারপরে ওবায়দুল কাদেরের ভাষায় কাওয়া, স্মাগলার্স অ্যান্ড অল দিস থিংস, কারাপ্টেড অফিসিয়ালস, এদের দিয়ে আওয়ামী লীগ পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বর্তমান সময়কে আমরা বলতে পারি যে রাজনীতি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। অবশ্যই রাজনীতি আছে নাকি? দেশে কোনো রাজনীতি আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না বাংলাদেশে কোনো রাজনীতি আছে। পার্লামেন্টে কি হয়? পার্লামেন্ট কি দেখেন? আমরা যখন পার্লামেন্ট কাভার করেছি তখন দেখেছি পার্লামেন্ট কাকে বলে। এখন কি পার্লামেন্ট বলে কিছু আছে? সংসদে বিরোধী দলীয় নেতা যখন বলে তাকে চাপে ফেলে ইলেকশন আনা হয়েছে। বললাম তো, দেয়ার ইজ নো পলিটিক্স ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, এটার জন্য খালি সরকারি দল না, বিরোধী দলেরও দায় আছে। কারণ বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, এখানে কিন্তু বিরোধী দল দুইটা, একটা সংসদীয় বিরোধী দল আর একটা রাজপথে বিরোধী দল। পৃথিবীর কোথাও এটা নেই। হ্যাঁ, বিএনপির যেটাকে আমরা প্রধানতম বিরোধী দল হিসেবে, আমি না, সবাই মনে করে, কারণ ওই জাতীয় পার্টি তো এটা তো গৃহপালিত বিরোধী দল, এটাকে তো আর বিরোধী দল ভাবার কোনো কারণ নেই। কেতাব এইভাবে হয়তো ভাবেন আপনি। এই দলটারও বহুত খামতি আছে, এই দলের লিডারশিপ ঠিক নেই বিএনপির, এই দলের কোনো ভীষণ আছে বলে আমি মনে করি না। যদি ভীষণ থাকতো তাহলে তারা মাঠে থাকতো, নির্বাচন করতো। একের পর এক বর্জন দিয়ে যে কী অর্জন তারা করে তারাই জানে, তাই না? এই দুর্ভাগ্যটা দেশের মানুষের। কারণ এরকম শক্তিশালী বিরোধী দল নাই বলেই কিন্তু ওনার দল বা উনি যাদের উনি যে কথাগুলি বলতে পারছেন। দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে এই কথাগুলি এখানে বলার সাহস ওনাদের হতো না। এটা হলো বাস্তবতা। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, তাহলে কি বর্তমান সময়ে সংসদের টিকিট পাওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে তার জনপ্রিয়তা? আসলে আমি কিন্তু টকশোতে সবসময় একটা কথা বলি যে একটা শক্তিশালী বিরোধী দল যে কোনো দেশের রাজনীতি সঠিকভাবে পরিচালনা হতে পারে। এবং বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি বিএনপি একটি সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিটা করতো এবং আওয়ামী লীগের কোন কোন জিনিসগুলো ভুল হচ্ছে বা ব্যর্থতা আছে এগুলো তো মানুষ বুঝতে পারে। সেই ইস্যু নিয়ে কিন্তু বিএনপি কোনো আন্দোলন করে না। বিএনপি আন্দোলন করে ইলেকশনের যখন শুরু হয় তখন কিছু প্রক্রিয়া হরতাল বা অনলাইন হরতাল বা বাস পরে আগুন। বিএনপি টোটাল রাজনীতির ব্যর্থতা হলো আজকে যদি বিএনপি সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ধারায় আওয়ামী লীগের ব্যর্থতাকে তুলে ধরতো তাহলে আওয়ামী লীগও কিন্তু এই সমস্ত যে সমস্ত এখন কথাবার্তা আসতেছে এগুলো করতে পারতো। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আপনি বলছেন বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ। অবশ্যই কিন্তু বিরোধী দলের কিন্তু অভিযোগ যে আপনাদের শাসনামলে বিরোধী দলগুলো দুর্বল হয়েছে। না, দুর্বল তো আমরা করিনি, ওরা নিজেরা দুর্বল হয়েছে। আমাকে তো কিভাবে দুর্বল হলো? অর্থাৎ বিএনপি যে পলিটিক্যাল ভাবে জন্মগ্রহণ করে, বিএনপির জন্মটাই ছিল ক্ষমতার বাহিরে সরকারি দলের বিএনপি কাজ করতে পারে, কিন্তু বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কথা বলার জন্য বা সরকারের বিরুদ্ধে যে সমস্ত ব্যর্থতা নিয়ে বিএনপি কখনো কোনো আন্দোলন সংগ্রাম করার ক্ষমতাও রাখে না, করেও না। অর্থাৎ সেই ধরনের সংগঠন না। সুতরাং সে কারণেও তো হয়তো আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার সমস্ত কিছু সফল, একথা আমি বলি না। আজকে এই যে ঘটনাগুলো, আজকে বেনজিরের ঘটনা বা আরও অনেকের ঘটনা আসছে, এই বিষয়টা যদি প্রথম থেকেই বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে তুলে ধরতো তাহলে আমাদের হয়তো আগে নলেজে আসতো, আমাদের অ্যাওয়ারনেসে আসতো। আজকে যখন এই পর্যায়ে পত্রপত্রিকায় বলেছে তখন আমাদের অ্যাওয়ারনেসে, ইচ্ছা করে সব কিছু অ্যাওয়ারনেসে নেওয়া যায় না, সব কিছু বোঝা যায় না। কিন্তু যে সে বাংলাদেশ শক্তিশালী বিরোধী দল থাকলে তাহলে কিন্তু অনেক কিছু। প্রশ্নটা একটু নিয়ে যেতে চাই জনাব জাকারিয়া কাজল, যে শক্তিশালী বিরোধী দল তৈরিতে আমাদের রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি কতটা উপযোগী? উনি যে উদাহরণটা দিলেন এটা একটা বালকীল্য উদাহরণ। কারণ বিরোধী দলের দায়িত্ব না যে এরা কি করেছে, এটার জন্য সরকারি বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী এসিআর জমা দেওয়া হয়। তো বিরোধী দল তো আর এসিআর লেখে না, কাজে এগুলি কাটানোর কথা। বেনজির কি করছে বা আজিজ সাহেব কি করছে এটা কি বিরোধী দলের দায়িত্ব? তাহলে সরকারি গোয়েন্দা সংস্থাগুলি কি করছে? এগুলিও তো সরকারের আন্ডারে, তাই না? ওনার কথা আমার মনে হলো বিএনপি ফেল, কাজে সরকার স্বেচ্ছাচারী হয়ে গেছে। ওনার কথা যদি আমি ধরি, আপনি তো তাই যে বিরোধী দল এই জন্য সরকার যা খুশি তাই করতে পারে। বিরোধী দল না থাকা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা যদি বিএনপির কথা বাদও দিই জনাব জাকারিয়া কাজল, শক্তিশালী বিরোধী দল তৈরিতে যে ধরনের উপাদান প্রয়োজন, আমাদের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কি ততটা উপযোগী? না, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা শক্তিশালী বিরোধী দল করতে পারিনি। এবং আমাদের যে বাম গণতান্ত্রিক যে শক্তিটা আছে, যারা এখন পর্যন্ত ন্যায় নীতি নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে, তারাও সেইভাবে জনগণের কাছে সেভাবে পৌঁছতে পারেনি। হয়তো ভবিষ্যতে পারবে কিনা সেটা দেখতে হবে আমাদের।
কিন্তু এখন যেটা হয়েছে, শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকারি, তো উনিও বললো যে বিরোধী দল নাই কাজেই সরকার সংশোধন হয় না। তার মানে কি? এর মানে কি আমি ধরে নেব যে বিরোধী দল না থাকাতে সরকারের স্বেচ্ছাচারিতা বেড়ে যাচ্ছে? এই সরকার কিন্তু ভালো কাজ অনেক করেছে, যেমন ধরেন এই যে মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এগুলো সব উদাহরণ দেওয়া যায়। কিন্তু মানে এগুলো হচ্ছে বড় বড় ভালো। কিন্তু আপনার ওই যে বলে না 9 মণ দুধে 1 ফোঁটা গোমূত্রই দুধ শেষ করার জন্য যথেষ্ট। তো এই সরকারের অনেক অর্জন কিন্তু এই জাতীয় আজিজ বা বেনজিরদের কারণে কিন্তু, বা আনারদের কারণে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আপনি শক্তিশালী বিরোধী দলের কথা বলছেন, মাঠের রাজনীতিতে সক্রিয় এমন অনেক রাজনৈতিক দল কিন্তু নিবন্ধন দিনের পর দিন চেয়েও পায় না, আবার না সর্বস্ব অনেক দল রাতারাতি নিবন্ধন পেয়ে যাচ্ছে, সেই সমীকরণটাকে একটু বলবেন? আসলে রাজনীতি এখন অনেকগুলো সংগঠন আছে, আর কোন সংগঠন পায় না বা না, এটা 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 খুব বড় মেজর ব্যাপার না। বাংলাদেশে বিএনপি সহ অনেক বড় বড় সংগঠন আছে যারা বাংলাদেশে রাজনীতি করছে এবং রাজনীতি প্রক্রিয়া তারা আছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে বিএনপি রাজনৈতিক আন্দোলন করতে পারে না বলে আওয়ামী লীগ সব হালালে কথা বলি না, কিন্তু বিএনপি যদি বা এই ধরনের বিরোধী দল যদি আমাদের এই সমস্ত ব্যর্থতাকে তুলে ধরতে পারে জনগণের মাঝে, তাহলে হয়তো বা আমরাও অনেক সচেতন হতে পারতাম। বা এইজন উনিও স্বীকার করেছে বাংলাদেশে অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু এর অর্থই সব কিছু সফল হয়েছি, সব কিছু সফল এ কথা কিন্তু না। আমরা কোনটা ব্যর্থ, কোন কোন জনগণ পরিপন্থী, কোনটা মানুষের স্বার্থের পরিপন্থী, কোনটা অর্থনীতি, সামাজিক, শিক্ষা, কোনটা ব্যর্থতা, এই বিষয়টা যদি তুলে ধরা কোনো সুযোগ সরকারি সত্যিকারের বড় দল হতো, তখন কিন্তু সরকারের ব্যর্থতা বা এই সমস্ত বেঞ্জির বা যে ধরনের ঘটনা যদি তারাও সাবধান থাকতো। কিন্তু যেহেতু বাংলাদেশে এখন টোটাল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, গণতান্ত্রিক ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিরোধী দল বা অন্য যে বামপন্থী অনেক ভালো ভালো সংগঠন যারা অনেক সুন্দর সুন্দর কথা বলতেন আগে, এখন তারাও কোনো ভালো কথা বলে না। সেই ধরনের বামপন্থী কোনো রাজনীতি, আমিও বামপন্থী অনেক নেতা আছে আমার সম্পর্কে, আমি সশস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি, অনেক বামপন্থী নেতা আছে আমার, অনেক কথা, অনেক মিটিংয়ে আমি গিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বামপন্থী বা অন্য বা বিরোধী সংগঠন তারা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, যেগুলো সবাই স্বীকার করে যে অন্য আসলে এখন মানুষের সমস্যা নিয়ে, সরকারের ব্যর্থতা নিয়ে বা কোনো বিষয় নিয়ে এখন তারা আন্দোলন করে না, ওই ক্ষমতা যাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া, এই কারণে সবাই কিন্তু একটা এনামুলি হয়ে গেছে। বিভিন্ন সময় কিন্তু আমরা বিএনপিকে আপনারা নানাভাবে দোষারোপ করেন, আমরা শুনেছি রাজনীতির বিস্ফোরা থেকে শুরু করে দুষ্ট চক্র, এমন কিছু নেই যে আপনারা বলেন না, সব কিছুই বলেন, সেটি না হয়ে শুনলাম। কিন্তু আজ যেমনটি ওবায়দুল কাদের বলেছে যে চোরের রাজা মহারাজা রয়েছে বিএনপিতে এবং বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা, এগুলো বলেই কি আপনারা দায়মুক্তি পেতে পারেন? এগুলোতে দায়মুক্তি হবে না, কিন্তু বাংলাদেশের দুর্নীতি শুরু হওয়ার প্রক্রিয়া হয়তো উনি বলেছেন 75-এর পরে কীভাবে কী অপরাধ করেছে, দুর্নীতি কীভাবে করেছে, বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতিকে বিভিন্ন ঋণ মাফ করা হয়েছে, বড় বড় ব্যবসা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম করে, এই সমস্ত বিষয় হয়তো ওবায়দুল কাদের সাহেব বলেছেন, উনি ওনার মতো বলেছেন। কিন্তু আমার কথা হলো যে প্রক্রিয়াটা কারা শুরু করেছে বা আমরা এখন কোন পর্যায়ে আছি, এটা ঘন্টা বা ঘন্টা বলা যাবে। আমি বিএনপি বা জিয়াউর রহমান ক্ষমতা যাওয়ার পর কত রকম অপরাধ করেছে বা দুর্নীতি করেছে, সাজার আমলে কী কী দুর্নীতি হয়েছে, এসব বিষয়ে বলা যাবে। কিন্তু বর্তমান সময়ে আমি যে কথা বলছি, তো অনেক আলোচনা আমরা করেছি, কিন্তু বর্তমান সময়ে যে এই বেনজির সাহেবদের বা আজিজ সাহেবদের যে প্রক্রিয়া বা দ্বারা জন্মগ্রহণ করেছে, এইটা যদি বর্তমানে সুষ্ঠু ধারা রাজনীতি হতো, তাহলে কিন্তু আজকে এইটা হতো না। এরা আমরা জনগণ সবাই যে খুব ভালো আছে কথা না, বললাম এত ডেভেলপমেন্ট, উনিও কিন্তু স্বীকার করছে, এত ডেভেলপমেন্ট পরে এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু এই ভাবমূর্তি নষ্ট করার যদি এটা আগেই জানতে পারতো গভর্নমেন্ট বা সে ধরনের জানার বিষয়, এই গভর্নমেন্ট যদি বিরোধী দল সে ধরনের আন্দোলন সংগ্রাম করতো, তাহলে কেউ সাহস পেত না যে এইগুলো করার। যেহেতু সেই ধরনের কোনো আন্দোলন সংগ্রাম রাজনীতির মধ্যে নেই, সে কারণে হয়তো অনেক এই সমস্ত বেঞ্জিলরা তারা সাহস পেয়েছে বা অনেক আজিজ সাহেবের সাহস পেয়েছে। যদি আজকে সেই ধরনের প্রক্রিয়া তারা আন্দোলন, তারা কোনোভাবে সাহস পেত না। তারা বসতো যদি কোনো ধরনের অপরাধ করি বিরোধী দল বা সরকার বিরোধী দলগুলো মাঠে তুলে আমাদের তুলোধনা করবে, কিন্তু সেটা হচ্ছে না। তারা এমন অভিযোগ তো রয়েছে যে ক্ষমতার ব্যবহার আপনাদের নিজ দলেও হচ্ছে, অনেকেই আসলে ক্ষমতার দাপটে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা কোনো কিছু তোয়াক্কা করছে না। না না, এটা ধরেন আমার কথা হলো যে আমি আবারও বলছি, এটা সমস্ত কিছু ভিন্নভাবে বিচার করা যাবে না। টোটাল প্রক্রিয়াটা যে আজকে বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়া যে আন্দোলন করতো, তাহলে এই ধরনের বেঞ্জিরদের মতো লোক তৈরি হতো না। তারা বুঝতো যে এই এখন এটা নিয়ে, কিন্তু এই ধরনের বিরোধী দল আন্দোলন করতে পারছে না, এই কারণে আজকে বেনজির আডার কিংবা বিএনপি কিছু বলে নাই, কখনো বলে নাই। এত বছরের সাংবাদিকতা জীবনে এরকম হাস্যকর কথা শুনি নাই যে বিরোধী দল না থাকাতে বেনজির আর আজিজরা দুর্নীতি করছে। পৃথিবীর ইতিহাসে কোথাও বিরোধী দল সরকারি কর্মকর্তাদের দুর্নীতির জন্য দায়ী এরকম উদ্ভট মন্তব্য আমি আমার সাংবাদিকতা জীবনে শুনিনি। এবং বেনজির নিয়ে এত যে টকশো,
কোনো রাজনীতিবিদ কোনো কারো মুখ থেকে আমি শুনি, যেটা আমি আজকে শুনলাম যে বিএনপি নাই বলে বেনজির আর আজিজ। আমি তো বিচ্ছিন্ন কোনো বলি নাই, তো আমি একটা না না, উনি আপনি তো স্পষ্টই বলে বলছি যে যদি তারাও করতো না। আপনি ইয়ে করেন যে যদি বিরোধী দল আন্দোলনে থাকতো তাহলে বেনজিরা দুর্নীতি করতো না, তার মানে দুর্নীতি চেক দেওয়ার দায়িত্ব বিরোধী দলের। এটা তো বেনজির আজিজের দায় যদি আমরা বিএনপি কে দেই, জনাব জাকারিয়া কাজল সাম্প্রতিক সময় আপনি নিশ্চয়ই অবগত আছেন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, যার পিছনে সিন্ডিকেট দায়ী। আমি ওনার জবাব, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন সূত্র যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চেক দেবে বিরোধী দল। এটা উনি একটা রাষ্ট্রবিজ্ঞান, আপনি তাই বলছেন। আমি ওই লাইনে পড়াশোনা করে আসছি, আমি চেক দেওয়ার কথা বলি না। আপনি কি পড়াশোনা করছেন তো আপনার কথাই বোঝা যাচ্ছে। আপনি স্পষ্ট বলছেন যদি বিরোধী দল আন্দোলনে থাকতো তাহলে বিরোধী দল না এই সমস্ত কথাবার্তা বলতে আচার করতো না, তাহলে বিরোধী দল করে না, এই সমস্ত এটা সমস্যা নিয়ে কোনো আন্দোলন করেন না। দাঁড়ান ভাই, সরকারি কোনো অপরাধ নিয়ে আন্দোলন করেন না, ইলেকশন নিয়ে আন্দোলন করেন। সরকারি আমলাদের দুর্নীতি রোধের আমি সব ব্যাপারই বলছি, আমি শুধু বেনজির বলি কিন্তু বেনজিরটা একটা উদাহরণ বিরোধী দলের। আচ্ছা এবার আসেন, না কথা বলি না আমি, এবার আসেন আপনি যে আমরা সাম্প্রতিক সময় যে দেখলাম যে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হলো, সেখানে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের পেছনে রয়েছে 4 জন সংসদ সদস্য, তার দায় কার? সেটিও কি বিএনপির কিনা প্রশ্নে রেখে যাচ্ছে। যেহেতু আবার বিরোধী শুরু হয়েছে, বিরোধী নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশবন্ধনে পৌঁছে আবার বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, যে আলোচনায় আমরা ছিলাম, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হলো সিন্ডিকেটের অভিযোগে, সেই সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করছে সংসদ সদস্যরা, কি বলবেন? যেদিন এয়ারপোর্টে এরকম হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মী যেতে পারলো না, তারা সবাই প্রকাশ্যে বলেছে বা সবাই জানে যে 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিট কিনেছে, 1,80,000 90,000 টাকা দিয়ে টিকিট বিমানে। পরের দিন যখন মন্ত্রীকে প্রশ্ন করা হলো, উনি বলে আমি জানি না যে এত দাম দিয়ে টিকিট কিনছে। ওই লোক না জেনে কি শুধু দায়মুক্তি পাওয়া যায়? ওই দিন তো ওই লোকের তো দায়িত্বশীল সরকার হলে ওই দিনই তো ওই মন্ত্রীকে স্যাক করা উচিত ছিল। গভর্নমেন্ট যদি দায়িত্বশীল হতো বা জনগণের প্রতি গভর্নমেন্টের যদি মিনিমাম মমত্ববোধ থাকতো, ওই দিনই তো ওই মন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। যে তুমি জানো না, সারা দেশের মানুষ জানে মানুষগুলির কষ্ট। এই যে গরিব মানুষগুলি ভিটা মাটি বিক্রি করে সরকারি মতো যাওয়ার কথা 80,000 টাকা, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে, এখন তারা সেই টাকা ফেরত পাবে কিনা সেটাও দোষ। আজকেই দেখেন নিউজ আছে যে এই যে আপনি যাদের কথা বললেন, এই বেনজির সাহেব নামে একজন আছে, এর ওনার নামও বেনজির, যে সাভারে, উনিও একটা ম্যান পাওয়ার ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতা, জেলা আওয়ামী লীগের খুব উনি বলেছেন যে সিস্টেমটা এরকম যে আমাদের মাধ্যমেই পাঠাতে হবে। তার মানে ওনারা বসে বসে টাকা খাবেন এবং গরিব মানুষগুলি মরবে, কিছু আসে যান। এটাই হলো এখনকার আওয়ামী লীগের চরিত্র। এই যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে কেলেঙ্কারিটা হলো, এখন কি আগামীকাল বোধহয় মালয়েশিয়ার সঙ্গে বৈঠক করবে বলে মন্ত্রী বলেছে। এই লোকগুলি এই টাকা ফেরত পাবে বলে আপনি মনে করেন? যে দালালদের তারা টাকা দিয়েছে, সরকারের মানে জনগণের প্রতি দায়িত্বশীলদের কোনো মমত্ববোধ নেই। এটা হচ্ছে এখনকার আওয়ামী লীগ। এই যে ভিটা মাটি বিক্রি করে সুদের ঋণ নিয়ে এই যে শ্রমিকগুলি যাদের এই অবস্থা, কিন্তু যখন কথা বলবে ওই জিরো টলারেন্স, ওয়েজানাররা আমাদের সৈনিক, আমাদের সূর্য সৈনিক ইত্যাদি বলবে। বাস্তবতার আওয়ামী লীগের কথাবার্তার মধ্যে যে কত ফারাক, কত নোংরা রকমের যে মানে কথামালা, এই গরিব মানুষগুলির অভিশাপ কিন্তু মানে এই অভিশাপের দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। এখনকার আওয়ামী লীগ কিন্তু মূলত এরকম পার্টি ছিল না। আওয়ামী লীগের এই যে ট্রান্সফরমেশনটা আমাদের খুব কষ্ট দেয়, কারণ আমরা 30 বছর আগে আওয়ামী লীগ দেখেছি, আরও আগে আওয়ামী লীগ। এখনকার আওয়ামী লীগের এই চরিত্রের সঙ্গে সেই আওয়ামী লীগকে আমরা মেলাতে পারি না। কিছুক্ষণ আগের অংশে যেমনটি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা বলছিল যে আসলে বিএনপি ভালোভাবে আন্দোলন করতে পারছে না বলেই আসলে উত্থান হচ্ছে। একই সুরে কিন্তু ওবায়দুল কাদেরও কথা বলেন, তিনি বলেছেন যে বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, কিন্তু বিএনপি তো আসলে ক্ষমতায় নেই 18 বছর ধরে। 18 বছরের পরিবর্তন বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, কাজে আমরা যা করি সেটা হালাল, এই কথার মানে তো তাই। আরে বাবা, বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেই তো জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে আপনাদের এনেছে নাকি? নাহলে আপনারা কেন আসলেন? কোন যুক্তিতে আসলেন? জনগণ চেয়েছে যে বিএনপির অপশাসন, বিএনপির দুর্নীতি ইত্যাদির কারণে তারা একটা বেটার অল্টারনেট চেয়েছে। তো সেই বেটার অল্টারনেট যদি এখন সেই বিএনপির দোহাই দিয়ে একই কাজ করে যায়, তো হোয়াট উইল বি দ্য নেক্সট চেঞ্জ? আপনি তো ভোটের তো বাংলাদেশে তার ভোটের রাজনীতি নেই। এই বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে, ভোট ব্যবস্থাটা বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। এটার জন্য আওয়ামী লীগ যেমন যাই, বিএনপিরও দায় আছে, তারাও এটার জন্য আমি দায় মুক্তি দেবো না। বাট ভোট বলে যে কিছু আছে, এই যে দেখেন উপজেলা নির্বাচন কয় % ভোট দেয়? 20%, 15% ভোট দেয়।
যদি ইলেকশন কমিশন যাই বলুক, বাস্তবতাটা কি? ভোটের উপর থেকে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মানুষ ভোট এবং ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে, সেই আওয়ামী লীগের 15 বছরে বাংলাদেশে ভোটের ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে। এরপরে আর মানে এই দুঃখ কোথায় রাখি, তাই না? কাজেই গলাবাজি করে অনেক কিছু বলা যায়, মাঠের বাস্তবতাটা ভিন্ন। এই যে লোকগুলি মালয়েশিয়া যেতে পারলো না, এই লোকগুলি তো নিঃস্ব হয়ে গেছে, এই পরিবারগুলির অভিশাপ কে বইবে, তাই না? কিন্তু ওই যে আজকে একটা খবরের কাগজে একটা হেডলাইন লিড নিউজ করেছে যে টাকা কামায় এমপিরা, মানে কোটি মানে নিঃস্ব হয় এরা আর টাকা কামায় এমপিরা। আপনি তো জানেন এই সিন্ডিকেটে কারা আছে, তাই না? আওয়ামী লীগের আমলে একটা জিনিস খুব প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সাকসেসফুলভাবে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারছে, সিন্ডিকেশন। কখনো পেঁয়াজওয়ালাদের, কখনো চিনিওয়ালাদের, কখনো তেলওয়ালাদের, কখনো আদম ব্যবসায়ীদের তারা একটা সুযোগ করে দেয় কামানোর। তো সেইটা আওয়ামী লীগ খুব সাকসেসফুলভাবে করছে। সর্বশেষ হলো এই মালয়েশিয়ার মানব পাচার, মানব মানে ম্যান পাওয়ার এক্সপোর্ট নিয়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, বিএনপি আসলে যে সুরে বলে যে আপনারাই সিন্ডিকেট, সেখানে কোনো সত্যতা রয়েছে কি? আসলে উনি অনেকগুলো আলোচনা, যে সমস্ত আলোচনা করেছেন, আসলে যখন আপনি সরকার বা সরকারি দলের তাদের আলোচনা কথাবার্তা সীমার মধ্যে চলতে হয়, আর যারা বিরোধী দল তাদের সিলেবাস ছাড়া অনেক কিছু, নির্বাচন বা কালোবাজারি বা এই যে মালয়েশিয়া এই সমস্ত কিছু তো ফ্রি স্টাইলে বলা যায়। এটা আমিও যদি বিরোধী হতাম আমি ওরকম। আপনি মালয়েশিয়াটা বলেন ভাই, আপনার বক্তব্যটা বলেন। আমি কথা হলো যে এরকম বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন সরকার পরিচালনা অনেক কিছু, অনেক বিষয়ে ভাবতে হয়, অনেক কিছু দেখতে হয়। ইচ্ছা করলে সরকার সমস্ত কিছু এক মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে সবকিছু ম্যানেজ করতে পারে না। এরকম নির্বাচন কি সিলেবাসের বাইরে? নির্বাচন নিয়ে যে কথা, যেহেতু এখন বিএনপি বা অনেক বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে আসে না, সেজন্য অবশ্যই মানুষ নির্বাচনে উৎসাহ হারিয়ে ফেলেছে। যেহেতু বিএনপি বা অন্য বড় বড় রাজনৈতিক দল যখন মনে করে যে এই ইলেকশনে বিরোধী দল বা অন্য কোনো দলের কোনো ইচ্ছা নাই, সরকারি দল বা তাদের সাপোর্টার বা কাছাকাছি লোকেরাই নির্বাচন করবে, আমি বললাম তো এই জন্য আওয়ামী লীগের অনেকেও ভোট দিতে আসে। মনে করে আমাদের একজন শেষ হয়, আমাদেরই একজন আসতেছে। যখন মানুষ মনে করে যে যেহেতু বিরোধী দল নির্বাচনে নাই বা বিএনপি বা অন্য অনেক রাজনীতি যারা বিরোধী নাই, সুতরাং সেখানে আওয়ামী লীগের অনেকে ভোট দিতে যায় না। যেন এই তেজগাঁর বিগত উপনির্বাচনের সময় আরাফাত সাহেবের ওই জায়গায় আওয়ামী লীগের লোক অনেকে যায় নাই। আওয়ামী লীগে আমরা দেখেছি যখন ভোট হইতো আমাদের, এবার আমি উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলাম এলাকা, আগে ভোট না বাহিরেও অন্তত 400, 500, 1000 লোক জড়ো হয়ে থাকে উৎসাহ উদ্দীপনার জন্য, ভোটের ভিতরে বাইরে। কিন্তু এখন কিন্তু মানুষের মধ্যে যেহেতু মনে করছে যে যেহেতু আওয়ামী লীগ বা তার সমর্থিত বা কাছাকাছি লোক একই আওয়ামী লীগ 4 জন 5 জন 7 জন দাঁড়িয়েছে, সুতরাং এখানেও অনেকে আওয়ামী লীগ মনে করে যে আমাদের যে কোনো একজন আসবে। আমাদের ইতিহাস বলে একসময় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন এই যে ভোটের মানে কম ভোটের একটা রেকর্ড তৈরি করলো এবার উপজেলা নির্বাচন। আজকে নির্বাচনে যদি বিএনপিও সবসময় আসতো এবং আসার পরে তারা বলতো যে এই নির্বাচন দুর্নীতি বা নির্বাচন অনিয়ম নিয়ে তাহলে কিন্তু মানুষ উৎসাহ, যে তার একদম আসতেই আছে না। মানুষ মনে করে যে ভোট কম পাক বেশি আওয়ামী লীগ যে কোনো একজন সমর্থক হয়ে যাচ্ছে, অতএব সেখানে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। সেই কারণে কিন্তু আস্তে আস্তে এটা সাফ জানিয়ে দিয়েছে যে আপনাদের অধিনে কোনো নির্বাচন প্রতিযোগিতা না থাকলে মানুষ উৎসাহ পায়। সে কারণে কিন্তু সেখানে ভোটার উপস্থিতি কম হয়। আগে কিন্তু বললাম তো, আগে মানুষের উৎসাহ উদ্দীপনা, এখন মনে করে যে বিএনপি কিন্তু আসতেছে না, আমাদের যে কোনো একজন আসতেছে, আওয়ামী লীগের যে কোনো একজন। অর্থাৎ সেখানে আওয়ামী লীগের অনেকে যারা একটু দূর থেকে আসতো, যারা আমাদের ঢাকা থেকে অনেক লোক ভোট দিতে যাইতো, এখন যাচ্ছে না। সুতরাং এই বিষয়টা দেখতে হবে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের কারণেই মানুষের ভোটার, যেহেতু বিরোধী দল নাই, উৎসাহ উদ্দীপনা নাই, তারা ইলেকশনে অংশগ্রহণ করে না, সেই কারণে ভোটার উপস্থিতি কমে গেছে। সেটার জন্য দায়িত্ব সরকার বহন করছে। যেমনটি জাকারিয়া কাজল বলছিল যে বর্তমান সময়ে যে সিন্ডিকেট কালচার তৈরি হয়েছে তার নিয়ন্ত্রক আপনারা। সিন্ডিকেট কালচার আজকের না, এই সিন্ডিকেট কালচার এটা কোনো দলের না, তারা এই বললাম যে এখনও বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী, আমি মনে করি বাংলা অনেক, আমি জানি পার্সোনাল জানি অনেক বড় বড় ব্যবসা এখনও বিএনপির হাতে। সুতরাং সিন্ডিকেটদের কোনো দল নাই। শেয়ার মার্কেটের কেলেঙ্কারি নিয়ে আমি জানতাম, অন্য সিন্ডিকেটদের কোনো দল নাই। তারা যখন যেরকম সুবিধা পায়, যখন জায়গায় কাজে লাগানো যায় সেই তারা করে। এটা কোনো রাজনৈতিক দল না। এখনও মনে করি বাংলাদেশের বড় বড় ব্যবসা, বড় বড় এখনো তাহলে মালয়েশিয়ার সিন্ডিকেট কে নিয়ন্ত্রণ করছে? না, কে নিয়ন্ত্রণ করছে সেটা তো আমি এই সাইড বলতে পারবো না, কারণ টেকনিক্যাল এই বিষয়টা আমি জানি না। যদি আমি এই ব্যবসার লাগে বা কোনো রকম করসপন্ডেন্স আমার নেই। বাংলাদেশের অনেক বড় বড়, আমি শেয়ার মার্কেট নিয়ে জানি, আরও অনেক ব্যবসা যেতে অনেক এনটি আওয়ামী লীগ বা বিএনপির অনেক বড় বড় নেতারা এই ব্যবসার সাথে জড়িত, এবং বাংলার ব্যবসা এখনও বিএনপির হাতে বেশি। এখনও কিন্তু বাংলাদেশের ব্যবসা ম্যাক্সিমাম বড় বড় ব্যবসা বিএনপির হাতে। শেয়ার মার্কেটও কি বিএনপি নিয়ন্ত্রণ করে?
অনেক বড় বড় ব্যবসা, অনেক বড় বড় ব্যবসা তাদের এই সিন্ডিকেট। এখানে কোনো দল নেই, এই দুর্নীতিবাদদের কোনো দল নেই। এরা যখন যেরকম যাকে কাজে লাগানো যায়, সেখানে কোন পুলিশকে কাজে লাগালো, কোনখানে প্রশাসনিক কোন কাজে লাগলো, তাদের একটা ভিন্ন নেচার, ভিন্ন ধর্ম থাকে। এর মধ্যে দল ইচ্ছা করে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে না। ইচ্ছা করে ইচ্ছা করে যাকে হঠাৎ করে আন্দোলন করে, হঠাৎ করে তারা হরতাল করে, হঠাৎ করে রাস্তা বাজার বন্ধ করে দেবে, এই বিষয়ে অনেক সরকারের ভাবতে হয়। সরকার সব কিছু বিবেচনা করতে হয়। সিন্ডিকেট যদি আসলে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সিন্ডিকেটের হাত কত? আমি মানলাম যে সব বড় ব্যবসা, সব অপকর্ম ব্যবসা বিএনপির হাতে, তো এদের ধরার দায়িত্ব কার? বিএনপি যদি অপকর্মগুলি করে থাকে ব্যবসা, আমি মেনে নিলাম ওনার কথা। খন্দকার শামসুল হক রেজা তো বলছিল যে সবকিছু ইচ্ছে ধরা যায় না, হরতাল করে দেবে, চলবে হরতাল করে দেবে, সমস্ত বন্ধ করে দেবে। তাহলে জনগণের সর্বনাশ হোক এই ভয় সরকার। তাহলে তো এই সরকারের, যেই সরকার দায়িত্ব নিতে পারে না, যেই সরকার অপরাধীদের ধরার মতো নৈতিক সাহস নাই, হরতাল করে দেবে এই ভয়, সেই সরকার তো থাকারই কোনো দরকার নেই। দিকে খেয়াল রাখতে হবে তো, আমার তো তাই না? কাজে এগুলি এইসব আজে বাজে কথা বলে উনি যে কথা বলে, ওনার মন্ত্রীও তো এইরকম ভাবে বলে না। উনি তো মোর ক্যাথলিকদের দাপ্প, উনি ওনার মন্ত্রী, আমার মন্ত্রী, উনি তো মোর ক্যাথলিকদের দাপ্প। বাণিজ্য মন্ত্রী কিন্তু এই কথা বলে না যে ভয়ে আমরা ধরি। ভয় বলি নাই তো, আপনি এই ভয় শব্দের ব্যবহার করেন না। সরকারকে অনেক ভাবতে হয়। আজকে যদি মনে করেন একটা চাউল ব্যবসা বড় একটা মিলে আমি চেষ্টা করে দিতে পারি, তখন আমি কোথায় পাবো? আই মাস্ট নট ইউজ দিস থিং। সরকারের দায়িত্ব হলো বাজার স্থিতিশীল রাখা। সরকার যদি অনেক কিছু বলতে পারে, ফ্রি স্টাইল বলে, আপনার যেহেতু দলের অভিনয় করলে অনেক কিছু বলা যায়। আমি আজকে বিরোধী দল করলে অনেক কিছু বলতাম ফ্রি স্টাইলে, সব কিছু শেষ করে ফেলছে ইচ্ছা করে। আজকে চাউলের বাজার মনে করেন সে কারণ বাজার হামলা করলো, পুলিশ হামলা করলো, দেখা যায় বন্ধ হয়ে যায়, ইচ্ছা করে মারা যায়। এক সরকারের দায়িত্ব হলো বাজার নিয়ন্ত্রণ রাখা। সরকার যদি ভয় নিয়ন্ত্রণ রাখতে না পারে, বা সরকার যদি এই যে হরতাল করবে এইটা এই ভয় পায়, তাহলে তো দিস গভর্নমেন্ট হ্যাজ নো রাইট টু বি দেয়ার। এগুলো হলো, এটা হলো আসল কথাটা বুঝতে হবে। মানুষকে এই সরকার যেটা মানুষের সঙ্গে খেলছে, এই যে আদম ব্যবসা যেটা বললেন আপনি, এটা তো অ্যাবসলিউটলি গভর্নমেন্টের নিয়ন্ত্রণ। আপনার এমপিদের নাম এসছে কারা কারা, এর মধ্যে প্রাক্তন মন্ত্রী আছে, তাই না? কাজেই সব দোষ বিএনপির ঘাড়ে দেওয়ার মতো যে একটা মানসিকতা, এটাই সরকারের জন্য একটা ক্ষতি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। আপনারা কি সাধারণ মানুষের সাথে খেলছেন, যেমনটি জাকারিয়া কাজল বলছেন? এটা ধরেন আমি বলছি, যেহেতু যারা সরকারের বাইরে, তাদের কোনো নির্মাণ, তারা যা ইচ্ছে তা বলতে পারে, তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, কিন্তু আমি তো ওইভাবে বলতে পারবো না। আমার কথা তো হরতালকে আমরা ভয় পেয়ে কথা বলি নাই, কিন্তু বিষয় হলো সরকারকে অনেক কিছু ভাবতে হয়। অনেক কিছু ভাবতে হয়। হরতাল করবে সেই ভয় না। আজকে গুলিস্তান এলাকায় যদি হঠাৎ করে দেখা যায় আজকে 100 রাস্তার দোকান আপনার বন্ধ করে দিচ্ছে, দেখা যায় তারা একটা হরতাল করে দেবে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এই সমস্ত বিবেচনা হচ্ছে। এর অর্থ হরতালকে আমরা ভয় পাই। বিষয় সরকারকে অনেক কিছু ভাবতে হয়। এই ছোট্ট একটা দেশের 18 কোটি মানুষের প্লিজ অনেক কিছু ভাবতে হয়। সুতরাং যারা এই সরকারের বাইরে আছে, বা আমি সরকারের বাইরে, আমার এই কোনো সিলেবাস থাকতো, আমি যা ইচ্ছে তা বলতাম। সরকারকে সিলেবাস মেনে চলতে হয়, ইচ্ছা করে কিছু করা যায় না। সিলেবাস মেনে চলতে যে কি দুর্বৃত্ত যারা তাদের তো আজকে যদি সরকার দুর্বৃত্তদের এই সমস্ত প্রক্রিয়া আছে বলে তো বেনজিরের মতো লোক ভয় পালিয়ে গেছে। এরকম ঘটনা না হলে বাংলাদেশ ফিরে সামাজিক অনাচার শুরু হয়েছে। তো বেনজির ভয় পালিয়ে গেছে, অবশ্যই যে থাকে অবশ্যই ভয় পালিয়ে গেছে। তাহলে কেন আমরা নিশ্চিত হতে পারবো জনাব জাকারিয়া কাজল? এই সরকার এতটাই, মানে ওনার ভাষায় উনি সরকারের লোক, কাজে উনি বেশি কিছু বলতে পারেন। সরকারের লোক, আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত বলতে পারেন। আর এই যে আপনার এই যে আমি সর্বশেষ উদাহরণটা দিই, এই যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে কাহিনীটা হলো, সরকারের রোলটা কি রোল? এখন তারা বলতেছে আমরা চেষ্টা করবো, আর্ন করবো। যে একটা সরকার যদি উনার ভাষ্য মতো, আমি নিশ্চিত সরকার উনার মতো এতটা স্টুপিডিক কথাবার্তা বলবে না যে আমরা এই ভয়ে, কারণ সরকারের মন্ত্রীরা, আমি জেনে শুনেই বলছি, আপনি তো আমার বিরোধী দল বানাই দিচ্ছেন। আপনি বলছেন যে ফ্রি স্টাইল কথা বলা যায়, আপনি জেনে শুনে কথা বলেন। আমি যেটা মনে করি, এই সরকারের এসব ক্ষেত্রে ব্যর্থতাগুলি সরকারকে মেনে নিতে হবে। মার্কেট কন্ট্রোলের সরকারের ব্যর্থতা আছে, সিন্ডিকেশন নিয়ন্ত্রণের সরকারের ব্যর্থতা আছে, সর্বশেষ মালয়েশিয়া নিয়ে যেটা হলো, এর মতো লজ্জাস্কর উদাহরণ একটা সরকারের জন্য আর নেই। আমি আশা করব এই সরকারের বহুত দায়িত্বশীল লোক আছে, কিন্তু আমার কেন জানি মনে হয় বিভিন্ন জায়গায় অযোগ্য লোকদের দিয়ে কাজ করানো হচ্ছে। যেমন এই যে এই মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে তো আমার কাছে মনে হয় যে হি ইজ নট ফিট ফর দিস জব, মানে এই যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে। কাজে এগুলি নিয়ে সরকারকে বোধহয় একটু ভেবে দেখতে হবে, কারণ অনেক এই সরকার, আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল বাংলাদেশে,
গণতান্ত্রিক দল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, এই দলের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি। যার কাছে বেশি প্রত্যাশা থাকে তার কাছ থেকে কিন্তু একটু হলে আঘাতটাও বেশি পায় মানুষ। এই বিষয়টা আওয়ামী লীগের মনে রাখতে হবে। এই হাইব্রিড কাওয়া, কোট অ্যান্ড কোট ওদের ভাষায় কাওয়া বা কিছুই জানি না, খালি অন্ধ সাপোর্ট করে গেলাম, এই জাতীয় চাটুকারদের কাছ থেকে আওয়ামী লীগ যদি সতর্ক না থাকে, আওয়ামী লীগের পরিণতি নিয়ে আমি খুব শঙ্কিত। আমি আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আশা করব আওয়ামী লীগ দল হিসাবে নিজেদের যেটা করণীয় সেটা করবে। আদারওয়াইজ আওয়ামী লীগের যদি কোনো ক্ষতি হয়, ক্ষতিটা দেশের হবে, বাংলাদেশের হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল। অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আজিজ বেনজির প্রসঙ্গে আপনারা বলেছেন যে ব্যক্তির দায় সরকারের উপর বর্তায় না, কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজার যে বন্ধ হলো তার পেছনে সিন্ডিকেট দায়ী, সেই সিন্ডিকেটের নিয়ন্ত্রক আপনারা, এর দায় কার? না, সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সরকার না, সেগুলো ব্যবসায়ীরা। এই ব্যাপারে সরকার তার জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আশা করি যে এটা সমাধান হবে। আর যে বিষয়ে আপনি বলবেন যে সরকার আগে থেকে অবগত ছিল না বিষয়টি, না, সমস্ত সরকার ইচ্ছা করলে অবগত থাকতে পারে না। তো কোনটায় আছে অবগত? আর উনি যে কথা বলছেন, উনি যদি এই ধরনের সাজেশন, আমরাও চাচ্ছি যে সরকারকে যে ভালো পরামর্শ দেওয়ার জন্য, যে তারা এইভাবে ওনার এই রাষ্ট্রের কথাটা বলছে যে সব আওয়ামী লীগের পুরাতন দল এই ধরনের এই সমস্ত সংখ্যা, এই সমস্ত কথাবার্তা বলে সবাই পছন্দ করে। আসেন আপনারা বলেন, আপনার দায়িত্ব নেন যে এইগুলো আমাদের দেখতে হবে। আপনি সমস্ত কিছু সরকারের উপর ছেড়ে দিয়ে আপনারা চুপ করে থাকেন, আপনারা বলেন হ্যাঁ এই জিনিসগুলো করা উচিত। এটা তো আমরা চাচ্ছি, আমরা তো এরকম রিজাল্ট চাচ্ছি, এরকম মানুষ চাচ্ছি, এরকম নেতা চাচ্ছি যে আপনারা বলেন এই জিনিসগুলো করা উচিত। সেটা আজকে বিরোধী দল না বললে আওয়ামী লীগ কিছু করবে না। আপনি নিজে আপনার বিরুদ্ধে আপনার দায়িত্ব নেন। আপনার কথা কি যে সব দায়িত্ব বিরোধী দলকে নিতে হবে? আপনি দায়িত্ব নেন না, আপনার কথা কি বিরোধী দলকে দায়িত্ব নিতে হবে? আপনি যখন বলছেন যে আপনি আওয়ামী লীগের এটা করা উচিত, এই আপনি দায়িত্ব নেন, জনগণ দায়িত্ব। কিন্তু অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সমালোচনাকে কি আপনারা খুব আন্তরিকভাবে দেখেন? অবশ্যই। যেমনটি ওবায়দুল কাদের আজ বলেছে যে বিএনপি যে সুরে কথা বলে টিআইবি এবং সুজন সেই একই সুরে কথা বলে, তাহলে টিআইবি এবং সুজন কি বিএনপির বি টিম? না, এটা ধরেন পলিটিক্যাল বক্তব্য একরকম, পলিটিক্যাল বক্তব্য একরকম, আর সরকারের যে সমালোচনা বা সংশোধন করার বক্তব্য একরকম। যদি কেউ আজকে সরকারের যেসব কর্মকাণ্ড নিয়ে বলে যে এই করা উচিত, এই ভুল হচ্ছে, সেভাবেও একরকম, আর পলিটিক্যাল বক্তব্য একরকম। যখন আপনি টিআইবি হিসাবে বা যখন ফ্রি স্টাইলে আপনি সরকারের মধ্যে যাতা বাসায় আপনি যখন ইস্টুমিট শব্দ ব্যবহার করবেন, তখন আমার প্রতিক্রিয়াটা সেভাবে হবে। আপনি জনগণ সরকারের পক্ষে বলে এই জিনিস করা উচিত, আওয়ামী লীগ পুরাতন বিরোধী দল বা পুরাতন একটা দল, কিন্তু সেভাবে তো বলেন না, বলেন আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ সিন্ডিকেট, অমুক সমক, স্টাইলে তো এরকম বললাম। আপনি তো ল্যাঙ্গুয়েজটা স্টুপিড বললেন, আমিও প্রতিক্রিয়া এভাবে দেখাবো। তাহলে যেমনটি বলেছেন যে কোকো এবং তারেক রহমানের পাচারকৃত অর্থর কিছু অংশ ফেরত আনা হয়েছে, সেটিও কি রাজনৈতিক বক্তব্য নাকি সেখানেও সত্যতা আছে? আমি বললাম যে অপরাধ তারা তো করছে, যে এডমিটেড জিনিস, তারা বিদেশে পালাই আছে, তারা যদি অপরাধ না করে বিদেশ পালাই থাকতো না। প্রশ্ন সেটি না, প্রশ্ন হচ্ছে পাচারকৃত অর্থ আপনারা ফিরিয়ে এনেছেন, আসলে কি তাই? অনেক অনেক অর্থই তো বাংলাদেশে আসতে পারে। তাহলে হাজার হাজার কোটি টাকা যে সাম্প্রতিক সময়ে পাচার হলো, সেই অর্থের কি সেটা তো প্রমাণ আনতে পারছেন না কেন? আমার কথা হলো যে প্রমাণ, যে সমস্ত প্রমাণ হবে সে সমস্ত, আমি বললাম তো কিছু ট্রিটি আছে, কিছু বিষয় আছে, ইচ্ছা করে কিন্তু গভর্নমেন্ট অন্য দেশ থেকে আনতে পারে না, যেটা যা সম্ভব সেটা চেষ্টা করছে। জি, ধন্যবাদ জাকারিয়া কাজল। যেমনটি আসলে কোকো তারেক রহমানের পাচারকৃত অর্থ ফেরত আনতে পারলো সরকার, তাহলে হাজার হাজার কোটি টাকা যে পাচার হচ্ছে, যে অভিযোগ আমরা শুনছি, সেই অর্থের কি? কোকোর পাচারকৃত অংশের একটা অংশ ফেরত এসেছে, সব আসেনি। আর এখন যেটা হচ্ছে, যেটা এখনকার যে অভিযোগ, এটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে অন্য কোনো সরকার আনে কিনা, কারণ এটা হচ্ছে বলা ছাড়া তো আমার কোনো উপায় নেই। কারণ মোহিত সাহেব কিন্তু বলেছিলেন বেগমপাড়া ইত্যাদি ইত্যাদি নিয়ে। আর আওয়ামী লীগের আমলে ব্যাঙ্কগুলির কী অবস্থা সেটা তো আর আমার বলতে হবে না, সেটা সংবাদপত্র ইত্যাদি। ব্যাংকিং সেক্টরটা কিন্তু শেষ করে দিয়েছে এই সরকার। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলাটা সরকার রাখতে পারেনি। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে, কারণ এই খবরগুলি বের হয়ে যায়। তো এই জাতীয় এসব দিয়ে তো আর ওই মানে সেই প্রসঙ্গে কিন্তু বিরোধী দল প্রশ্ন রেখেছে বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ কোনো জায়গা কিনা। সেটাই আমি যেটা বলতে চাচ্ছি, ব্যাংকিং সেক্টর নিয়ে এই সরকারের যেই মাশাল্লাহ কোট অ্যান্ড কোট মাশাল্লাহ যেই কীর্তিকলাপ, এটার নিয়ে আপনি দুইটা টকশো করতে পারবেন। এটাও হয়তো উনি বলবেন যে বিরোধী দল আন্দোলনে নেই, এই জন্য ব্যাংক লুট হচ্ছে। কারা লুট করছে, কাদের প্রশ্রয়ে, কিভাবে, সবাই জানে। আওয়ামী লীগ যদি মনে করে উট পাখির মতো বালিতে মুখ গুজে রেখে যে কেউ কিছু জানে না, এই শান্তি আওয়ামী লীগ পেতেই পারে, বাট বাস্তবতাটা ভিন্ন। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।